নমস্কার বন্ধুরা, আমি অনি আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আজকে একটা নতুন গাছ নিয়ে, যেটা হলো বিগোনিয়া। তো বিগোনিয়ার কেয়ার বলবো, তার সাথে একটা বেশ মজাদার একটা গল্পও তার সাথে শেয়ার করবো। চলো সবটাই দেখাই। মানে আমি যে গাছটা এখনই দেখালাম ওটাকে নিয়ে একটু কথা বলবো, আর বিগোনিয়ার কেয়ারটা তার সাথে শেয়ার করবো। চলো। দেখো, ঘটনাটা হলো এই গাছটা কিন্তু আমার আগের বছরের গাছটা কিন্তু মরে গেছিল, একদম ডাইব্যাক হয়ে শেষ। তো আমি ভেবেছিলাম গাছটা মরে গেছে, কোন টবে ছিল কোথায় ছিল আমার সেটাও মনে নেই, আদৌ এই টবে ছিল না অন্য টবে ছিল জানি না। তো এবছর বর্ষার সময় দেখলাম, বর্ষার শেষের দিকে দেখলাম গাছটা এই টবের থেকে হঠাৎ দেখছি বেরিয়েছে। আমি তো অবাক যে কোত্থেকে এলো এটা। তো মনে পড়লো যে হ্যাঁ, আমি আগের বছর তো কিনেছিলাম, সেটা তো মারা গেছিল, মনেও নেই সে কথা আমার। তো সেটা এই টবের মধ্যে বেরিয়েছে। তো হয়তো এই টবেই ছিল, অথবা এমনও হতে পারে ওই টবের মাটি, আমি অনেক সময় পুরোনো টবের মাটি একসাথে ভরে রেখে দিই, সেভাবে ভরে রেখেছিলাম, হয়তো চলে এসেছে। তো যাই হোক, এবার এই গাছটার আমি কেয়ার নিয়ে আজকে কথা বলবো, আর তার সাথে দেখাবো যে দেখো আমার গাছের সাথে আমি এর মধ্যে কি ফেস করলাম। এক নম্বর হলো গাছটা মরে গেছিল, কিন্তু আবার ফিরে পেলাম, এটা খুব খুশির কথা। কিন্তু দেখো, গাছটা আমার আউটডোরে ছিল, আউটডোরে এমন জায়গায় ছিল যেখানে একটুও রোদ আসতো না, সেখানে কিন্তু খুব ভালোভাবে হয়েছিল। এইবার আমি ভাবলাম গাছটা যখন বেরিয়েছে, একটুখানি জানলার উপর রাখতে চাইলাম গাছটাকে। তো রাখতে গিয়ে দেখো কি সমস্যাটা দেখালো। এই দেখো একটা পাতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এই পাতাটাকে তো আমি ফেলেই দেবো। আরো আর অন্য পাতাগুলো দেখো, সাইড গুলো দেখে মনে হচ্ছে যেন একটু রোদ বেশি লাগছে, আর মাটিটা কিন্তু শুকনো, একটু ডিহাইড্রেটেড বেশি। তো এর প্রপার পটিং মিডিয়া কিন্তু এটা নয়, এই মাটি কিন্তু নয়। এর আগেও আমি বিগোনিয়া যখন করেছি, যেটা সাকসেসফুলি হয়েছে, মানে করতে পেরেছিলাম, তো তখন কিন্তু মাটি দিয়ে করতাম না, আমি কোকোপিট দিয়ে বরাবর করে এসেছি। তো এত ভারী মাটি না এদের পক্ষে ঠিক না, তাও আমার মাটিটা খুব একটা ভারী না, আমি বালি দিয়েই করেছি, বালি মাটি। তো এর জন্য পারফেক্ট একটা মাটি আমি তৈরি করব। এবং এখন রিপোর্টিং করার টাইম নয়, এখন রিপোর্টিং আমি করব না একে। দেখো ফুল ফুটছে গাছে কত সুন্দর, শুধুমাত্র একটু রোদ বেশি হয়ে গেছে, আর একটু মানে জলটা কম আছে, তো জলটা দেব। আর মানে এয়ার এয়ার যাতে পায় রুটের মধ্যে, আমি সেই জন্য মাটিটাকে একটু পাল্টে দেবো, দিয়ে এর যে প্রপার যে পটিং মিক্সচার সেটাই আমি তোমাদের আজকে করেও দেখাবো, আর কিভাবে আর কি কেয়ার করা যায় সেটাও বলবো, করতে করতেই বলবো। তো চলো, ফার্স্ট কি করা কাজ আছে আমার, ফার্স্টে আমাকে এই মাটিটাকে বার করতে হবে। তো চলো মাটি বার করতে করতে কথা বলি। দেখো, এদের কিরকম ধরনের সানলাইট দরকার হয় সেটা বলি। প্রথমেই আমি এটা বলবো, কারণ দেখতেই পাচ্ছ সানলাইটের এফেক্ট আমার গাছটা কিন্তু কিছুটা পুড়ে গেছে, পাতাগুলো পুড়ে যাচ্ছে, সুন্দর নেই। তো এটা কিন্তু ডাইরেক্ট সানলাইট একদমই পছন্দ করে না, এটাই বুঝতে পারলাম আমরা, তাই তো একদম সানলাইট দেওয়া যাবে না, ডাইরেক্ট সানলাইট। সবটাই যা থাকবে সব ইনডাইরেক্ট। তো একদম ছায়াতে রাখবো, যেখানে শুধু ব্রাইট লাইটটা পাবে, তাই বলে ঘরের মধ্যেও ভরে দেবো না, কোনো গাছকেই আমি বলবো না যে ঘরের মধ্যে ভরে রাখো। সব গাছই কিন্তু একটু আউটডোর সিচুয়েশনে কিন্তু খুব ভালো গ্রোথ নেয়। ও প্রথমে প্রথমে আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমি তোমাদের কিন্তু যা শেয়ার করব সবটাই কিন্তু আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স থেকে আমি কথাটা বলছি। মানে আমি যা দেখেছি ভাই, আমি গাছের উপরে আমি তাই কথা বলছি। আর যেটুকু এদের সম্পর্কে একটু যা খোঁজ খবর নিয়েছি, যে কোনো গাছ সম্পর্কে, আমি যে কোনো গাছ করার সময় আমি একটু তার সম্পর্কে পড়াশুনো করে নিই, ইনফরমেশন নিয়ে তারপরে কিন্তু আমি তাকে নিয়ে কাজ করি। তো দেখো, আমি সেই ভিত্তিতে তোমাদেরকে বলছি, ডাইরেক্ট সানলাইট দেবো না, কিন্তু ঘরের মধ্যেও একদম রাখবো না। এটা আমি রাখতে গিয়ে বুঝেছি, একদম ঘরের মধ্যে রাখলেও না, যে কোনো গাছই না খুব খুশি থাকে না। আমি দেখেছি গাছের বৃদ্ধির জন্য অবশ্যই একটু বাইরের অ্যাটমসফিয়ারটা খুব পছন্দ করে গাছ। তুমি জানলায় রাখতে পারো, যেখানে রোদ আসছে না, এরকম জানলা, উত্তরমুখী জানলায় রেখো, দক্ষিণমুখী জানলাতে কিন্তু রেখো না, তার যে রোদ আসবে তাতে দেখো পুড়ে গেছে, আমার দক্ষিণমুখী জানলাতে কিন্তু পুড়েছে, ঠিক আছে। তো সকালের দিকে রোদটা পূর্বমুখী জানলাও ঠিক আছে, সকাল দিকে রোদ না, ওরা 10টা পর্যন্ত রোদটা নিতে পারে। তারপরে যেটা এই খুব গরমের এই যে 11টা রোদটা এখন যে আমাদের এখানে রোদ, সেই রোদ কিন্তু নিতে পারছে না, ঠিক আছে। ঠিক আছে, সানলাইটের কথা হয়ে গেল।
আমি যেভাবে এই যে মাটি তোমাদের দেখাচ্ছি, আমি বলবো না যে এই মাটিটা পারফেক্ট একটা মাটি। হ্যাঁ, বলতে পারো যে গাছটা তো আবার বেঁচে গেছে, তাহলে এটা কেন খারাপ বলবো আমি? নিশ্চয়ই, একদম ঠিক কথা। আমিও এই কথাটাই ভাবছি যে একেবারে যখন গাছটা যখন বেঁচেছে, তাহলে মাটিটা কিন্তু একেবারে খারাপ বলা যায় না। যতই বলুক যে শুধু কোকোপিটের উপরে গাছ হয়, মানে কোকোপিটের উপরে ভালো হবে, গাছ তো হয়, কিন্তু বলবো কোকোপিটের থেকে কোকোপিটের সাথেও তুমি এক মুঠো মাটি মিশিয়ে দেবে। মাটির যে নিউট্রিশন, সেটাও কিন্তু গাছের জন্য খুব জরুরি, ভালো, উপকারী খুব। আর টবটা কিন্তু একটু ছোটই সিলেক্ট করবে। আমার কিছু করার ছিল না, গাছটা হয়ে গেছে তাই। ঠিক আছে, আমি কিন্তু এরপরে যেটাকে এর থেকে যে ডাল কেটে আমি আবার চারা তৈরি করব, সেটা কিন্তু আমি এই ধরনের মাটিতে, মানে এত বড় টবে কিন্তু দেবো। তো চলো, আমি আজকে কি করতে চলেছি বলো তো? কেন মাটিটা সরাচ্ছি? কারণ আমি একটু ওর মধ্যে একটু হাওয়া আসবে এরকম ধরনের মাটি কিন্তু এতে দেবো, একটু সারও দেবো, একটু মাটিও দেবো। তো চলো এখন পটিং মিডিয়াটা তৈরি করা তোমাদেরকে দেখি। টবের সাইজ ছোট নেবে, আর মাটির টব নিলে খুব ভালো। প্লাস্টিকও নিতে পারো, তবে মাটিটা বেস্ট। যেহেতু এয়ার পাস করে, যেহেতু হাওয়া, সরি, জল বেশি হয় না, এক্সেস ওয়াটারিং, ওভার ওয়াটারিং কখনোই হবে না তোমার, যদি ড্রেনেজ হোল ঠিক থাকে। এ দেখো, আমি এটা কি নিয়েছি, কোকোপিট। কোকোপিট আর বালি, ঠিক আছে, মোটা মোটা দানার বালি নেবে। আর না হলে তুমি একটুখানি নিতে পারো, সিন্ডার নিতে পারো। আর এবার দেখো, এর মধ্যে একটু 10% মতো আমি আধা আধি নিয়েছি, ঠিক আছে, ওই কোকোপিট আর বালিটা আধা আধি নিয়েছি। এর সাথে আমি একটুখানি পারলাইটও মিশিয়ে নেবো, পারলাইটও দরকার। বালিটা আমার খুব একটা মোটা আমি পাইনি, তো আমি একটু পারলাইট নিয়ে নেবো, ঠিক আছে। এ দেখো, এই যে পারলাইট, এই পারলাইট দিলে কি হবে, মাটিটা খুব বেশি ওয়েল ড্রেন থাকবে, হালকা হালকা হবে এই মিডিয়াটা, তাতে রুটের মধ্যে দিয়ে হাওয়া চলাচল করতে খুব সুবিধা হয়। আর 10% মতো ধরো আমি কম্পোস্ট নিয়েছি, আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, তার সাথে একটুখানি নিমখোল আর অল্প একটুখানি বোন ডাস্টও নিয়েছি। ফুল ফুটছে তো, তাই একটু ফসফরাসের যোগান দেবো। আর পটাশিয়ামের জন্য আমি এতে খাবার কি দেবো সেটা আমি বলছি, আসছি সাথে। মোটামুটি আমি এখন এতে এইটুকু খাবার দিয়েছি, অল্প করে 1 মুঠো ভার্মি কম্পোস্ট, আর 1 মুঠো, 1 মুঠো না, 2 মুঠো তোমার এই কি বলে, কোকোপিট। আর 2 মুঠো দেখলেই তো তুমি, তোমাদের দেখালাম যে কি নিচে, অবশ্য আলাদা আলাদা করে দেখাইনি, মেশানো ছিল তাই দেখাতে পারলাম না আলাদা ভাবে। আমার বালি আর কোকোপিট মেশানো ছিল, তো সেটাই আমি নিলাম। আমার কাছে নতুন কোকোপিট এখনো আনা আছে। কোকোপিট কিভাবে ব্যবহার করতে হয় তোমাদের সাথে আমি শেয়ার করব, তার আগে আমি ভাঙছি না। কিভাবে ব্যবহার করতে হয় কোকোপিটের মিশ্রণ, কোকোপিটের ব্লক গুলোকে আমরা কিভাবে নিয়ে, ওই ব্লক কটাকে আমরা কিভাবে ব্যবহার করবো, শুধু ভেঙে ভেঙে ব্যবহার করতে নেই, কিভাবে ধুয়ে নিতে হয়, কেন নিতে হয়, সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনায় আসবো, একটা আলাদা আলাদা ভিডিও আনবো। তো দেখো, চাইলে তুমি সিন্ডারও করতে পারো, এই জিনিসটা কিন্তু সিন্ডারও ভালো, সিন্ডার আর কোকোপিট দিলেও কিন্তু খুব সুন্দর থাকবে। আমি দিলাম না, আমি এখন ওই পারলাইট দিয়ে দিলাম, যেহেতু তোমার মাটিতে আছে, এখন থাক এভাবে। আমি নেক্সট বললাম যে যখন আবার বসাবো, আমি একদম কোকোপিট আর বালিতে আগে করেছি, খুব ভালো থাকে। তো আবার বলবো আমি এখন জলের কথা। জলের মধ্যে কি করতে হবে দেখো, যেমন বেশি জল ভালোবাসে না চপচপে মাটি হলে, যদি এয়ারি হয় মাটি, যদি খুব সুন্দর ঝরঝরে হয়, তাহলে কিন্তু ময়েশ্চারাইজারটা বজায় রাখতে হবে। ময়েশ্চারাইজার না থাকলে গাছটা কিন্তু ভালো থাকবে না। যেটা আমি আরো ভালো বুঝলাম যে বর্ষাকালে গাছটা উঠেছিল, তার মানে নিশ্চয়ই ওর এই ময়েশ্চারাইজারটা ভালো লেগেছে। তাহলে জল ভালোবাসে না, এই কথাটা একদম ঠিক নয়, জল কিন্তু ওরা ভালোবাসে। আমি কিন্তু এটাও শুনেছি যে বলে বেশি জল দিলে গাছটা পচে যাবে। পচবে কখন? যখন গাছের মধ্যে তোমার গাছের মাটিটা যখন তোমার ঠিক নেই, তখনই কিন্তু তোমার গাছ পচবে, আদারওয়াইজ কিন্তু গাছ পচবে না। তো কি করা যায় এখন, চলো দেখাচ্ছি সেটাই। জল দিই। আসলে আমার গাছটার সাথে হয়েছে কি, আমি জলও দিইনি, আবার কি বলে, রোদও পেয়েছে, তাই জন্য এতটা শুকিয়ে গেছে। জলটা থাকলে না এতটা শুকাতো না। না, এবার আমি জল দিয়ে দিলাম। আচ্ছা, জলের মধ্যে কি মিশিয়ে দিলাম বলা হলো না, সাদা সাদা মতো দেখলে না, এটা ট্রাইকোডার্মা দিয়েছি আমি। একটু ফাঞ্জিসাইড পছন্দ করবে, মানে দেওয়া ভালো, যেহেতু শেডে থাকছে তো, একটু ফাঞ্জিসাইড দেওয়াটা বেটার। আর ওরা জল ভালোবাসে বলা হচ্ছে, তাহলে যখন দেখলাম জল ভালোবাসে, তাহলে একটু ফাঙ্গাল ইস্যু হওয়ারও একটু ভয় থাকবে, তো সেটা দিলাম। আর একটা কথা বলবো, পাতার মধ্যে যখন জলটা ঝেড়ে দিচ্ছি, কারণ পাতার উপরে জল স্প্রে করাটাও কিন্তু এরা পছন্দ করে না। পাতার মধ্যে যেটা ওয়াক্স একটা ব্যাপার আছে না,
এটা আছেই এই জন্য যে জল ভালোবাসে না, সেই জন্য জলটাকে ও লাগতে দিতে চায় না, ঠিক আছে। তাহলে আমরাও ওর গায়ে অযথা ওকে ভেজাবো না, মাথাতে জল দেবো না, মাথায় জলের স্প্রে করবো না। যেহেতু জল ভালোবাসে, ভাববো যে একটু হিউমিডিটি বজায় থাকুক, একটু স্প্রে করে দিই, না, সেটা কিন্তু আমরা করবো না, ঠিক আছে। শুধুমাত্র নিচে জল দেবো। আর একটা কাজ করব, নিচে যদি পাতা থাকে, এ দেখো নিচের পাতা আমি আউট করে দিচ্ছি। মাটির মধ্যে ঠেকে থাকা পাতা কিন্তু কখনোই ভালো না, এটা ফাঙ্গাল ইস্যু হওয়ার একটা একটা মানে কারণ বলতে পারো। হ্যাঁ, পাতাগুলোকে পরিষ্কার রাখতে চাও, দেখতেও ভালো লাগবে, একটু কাপড় দিয়ে মুছে দিতে পারো। চলো এবার আসছি পিঞ্চিং প্রুনিং এর কথা। পিঞ্চিং প্রুনিং করা ভালো, করলে গাছটা ঝাঁকড়া হবে, এরকম লম্বা হয়ে বেরিয়ে আসবে না। তো পিঞ্চিং করতে গেলে মাথাটা ডগাটা তুমি একটুখানি এরকম করে কেটে দিতে পারো, তাহলে কিন্তু সুন্দর তোমার ঝাঁকড়া হয়ে যাবে গাছটা। এবার আমার গাছটা একটু লম্বা হয়ে গেছে, আমি চাইলে আরেকটু নিচ থেকেও করতে পারি। তাহলে কি হবে বলতো, আমি এই স্টেম কাটিংটা চাইছি, দিয়ে আমি আর একটা গাছ করতে চাইছি এটার থেকে, ঠিক আছে। ঠিক সেই উদ্দেশ্যেই আমি গাছটাকে কেটে ফেললাম, নাহলে কিন্তু কাটতাম না। নাহলে কিন্তু শুধুমাত্র ডগার এইটুকু কাটলেই চলতো, ওটাকেই পিঞ্চিং বলে। তো যাই হোক, আমি এটা থেকে আর একটা চারা করব, নিয়ে নিলাম। আর এটাকে একটা কোকোপিট আর বালির মিশ্রণের মধ্যে আমি এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। অনলি বালিতে দিলেও হবে, আর একটু কোকোপিট থাকলে আরো ভালো হবে। তো সেটা করব আমি, দেখাচ্ছি তোমাদেরকে, আর একটা ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে। আর এটাকে আর নিয়ে আরেকটু কথা বলে নিই। হ্যাঁ, এই যেখানে কাটলাম, কাটার জায়গাতে কিন্তু 100% ফ্যাঞ্জিসাইড দিতে হবে। এই যে গাছটাকে কাটলাম, তো গাছটাকে এবার একটুখানি ফাঞ্জিসাইড দেবো, এবং সেটা ড্রাই দেবো, পেস্ট করে না, ঠিক আছে। হয়ে গেল। এবার আসবো এর সারের কথা। সার কিরকম পছন্দ করবে, দেখো বেশি কোনো সার দেওয়ার দরকার নেই, এতে একটুখানি ভার্মি কম্পোস্ট, মানে তোমাকে ঠিক নিয়ম করে দিতে হবে, কিন্তু খুব বেশি সার এর লাগে না, আমি দেখেছি, মানে সার না দিলেও চলে। তো হালকা হালকা সার দেবে, একদম না দিয়ে রেখো না, ফুল ফুটছে তো একটু করে এক মুঠো ভার্মি কম্পোস্ট আর একটুখানি বোন ডাস্ট এতে দিয়ে দেবে। ফুল ফুটছে তো একটু ফসফরাসের যোগান দিতে হবে, একটু পটাশিয়ামও দিতে হবে। কলার খোসা ভিজানো জল দিতে পারো, খুব ভালো। আর তা না হলে তুমি যদি কেমিক্যালি করতে চাও গাছটাকে, তাহলে কেমিক্যালিও করতে পারো, তাহলে হালকা কনসেন্ট্রেশনে ব্যালেন্স এনপিকে দিয়ে দাও, একদম হালকা কনসেন্ট্রেশন, মানে ধরো 1 চিমটে 1 লিটার জলে গুলে এটাতে দিয়ে দিবে 15 দিন পর পর, ঠিক আছে। আর যদি তুমি অর্গানিক্যালি করতে চাও, তাহলে তুমি মাসে একবার করে মাটির মধ্যে ওই ভার্মি কম্পোস্ট 1 মুঠো আর 1 চামচ বোন ডাস্ট এরকম একটা সাইজের গাছে দিয়ে দাও, যথেষ্ট, আর কিছু দিতে হবে না। আর হ্যাঁ, কলার খোসার জলটা দিতে হবে, ফসফরাসের কথা যখন বললাম এভাবে দিয়ে দিলাম, ব্যাস এইটুকু এনাফ এদের পক্ষে। এইবার যেটা আমি দেখালাম তোমাদেরকে, যে খাবারটা আমি দিয়েছি, সেই খাবারটা দেখো তো, মাটির সাথে তৈরির সময় দিলাম, ওইটা খাবার দেওয়া হয়ে গেল আমার। আচ্ছা, এবার হচ্ছে কি বলবো, পোকামাকড়ের অ্যাটাকের কথা। দেখো ছায়াতে আছে, কিন্তু এখানে মিলিবাগ এসবের অ্যাটাক হতে পারে, তবে আমি খুব একটা বেশি পোকামাকড়ের অ্যাটাকে দেখিনি। আগেও যে করেছি তখন কিন্তু দেখিনি, তবে হ্যাঁ আমি বলবো, যদি পোকামাকড়ের অ্যাটাক হয় তবেই পেস্টিসাইড ব্যবহার করো, কারণ দেখতে পাচ্ছ পাতাগুলো কত নরম সরম, অকারণে এর মধ্যে পেস্টিসাইড দিয়ে পাতাগুলোকে জ্বালিয়ে লাভ নেই, এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো আমি বলবো যে এটাকে যখন দেখবে পেস্ট অ্যাটাক হওয়ার মতন ভয় হচ্ছে, মানে একটু এয়ারি জায়গায় রাখবে, তাহলে দেখবে অতটা না পেস্ট অ্যাটাক হবে না। হাওয়া বাতাস খেলছে ভালো, এরকম জায়গায় রাখো। ছাদের একটা কোনো এমন জায়গায় রাখো যেখানে হাওয়া, মানে হাওয়া আসে কিন্তু রৌদ্রটা আসছে না, এরকম জায়গা আমাদের ছাদের মধ্যে কোথাও না কোথাও থেকেই যায়। তো এই জায়গাগুলোতে এই গাছটা খুব ভালো হবে, আমি এটুকু বুঝলাম, ঠিক আছে। তো আজকে আসি, আজকের মতো এইটুকুই ছিল। চলো এটার প্রপাগেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে প্রপাগেশন করি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও মতো কোনো শর্টে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে।